আর আমি জানি আমি প্রথমে স্টার্টিং এ সাইলেন্ট এই কারণে থাকি কারণ লিংক শেয়ার করতে হয়। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ আমি জানি এবার কোয়েশ্চেন আসতো যে ভাই আপনি আর কতক্ষণ সাইলেন্ট থাকবে, যেখানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ চিৎকার করছে সেখানে আপনি সাইলেন্ট হয়ে বসে আছেন, এটা কি করে সম্ভব? একটু কমেন্ট করে আমাকে ফটাফট জানান তো আপনারা আজ আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, একটু ফটাফট আমাকে কমেন্ট করে জানান। আজ জয় শ্রীরাম কি জয় বাংলা কেউ লিখবে না ভাই? দেখুন আমাকে অনেকে বলেছিলেন যে 4 তারিখের পর লাইভে আসিস যেন বা এসো যেন, তো আমি চলে এসেছি আজকে লাইভে। এই মিলিয়ে আমার 2য় নম্বর লাইভ 4 তারিখে। তো এই যে কথাটা আমি বলতে পারলাম যে আমি চলে এসেছি লাইভে, এই যে আমার 4 তারিখের লাইভ, এটা কার জন্য? এটা বাংলার মানুষের জন্য, তাদের জন্য। তাদের ভোট, এতদিন কনফিউশনে ছিল মানুষ যে ভাই কি হবে, এত ভোট কোন দিকে গেল। দেখুন প্রত্যেকটা দল নিজের নিজের মতো ইকুয়েশন লাগানো স্টার্ট করে দেয়, আর আজ আমরা পরিষ্কার দেখতে পেলাম যে ভোট কোন দিকে গেছে, তাই তো? এইবার এখনকার সব থেকে ইন্টারেস্টিং আর সব থেকে মজার খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে খেলা এবার শুরু হলো। ওই যে গান বেরিয়েছিল না তৃণমূল কংগ্রেসের যে ঠিক 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 খেলা হবে, তো ঠিক 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 খেলা হবে কি হবে না এইবার সেটা তৃণমূল কংগ্রেস দেখতে পাবে। কারণ ইতিমধ্যে বিজেপির জয়ের খবর আসতেই নবান্ন ঘিরে ফেলা হলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পুরো নবান্নকে ঘিরে ফেলা হয়েছে, এবং যে সমস্ত ডিপার্টমেন্টের যদি আধিকারিকরা ভেবে থাকেন, মানে আধিকারিক কেন বলবো, ওই মন্ত্রীরা যদি ভেবে থাকেন, সরকারি দপ্তর বলে কথা, মন্ত্রীরা যদি ভেবে থাকেন যে ফাইল আমরা, এই যে ফাইল লোপাট করতে তৃণমূল কংগ্রেস ওস্তাদ, সেই ফাইল লোপাট করে বেরিয়ে চলে যাবো, কারণ অবস্থা তো খারাপ, হাওয়া টাইট। আবহাওয়ার কথা আর কি বলবো, আবহাওয়া মানে মানে আকাশ কাঁপছে, বৃষ্টির ওয়েদার, মানে দারুণ সংকেত যাকে বলা হয়। আজকে মানে নিঃশ্বাস পাচ্ছে গোটা বাংলা। সেখানে এই মন্ত্রীরা ভেবেছিলেন হয়তো ফাইল টাইল নিয়ে বেরিয়ে পড়বো নবান্ন থেকে, তো এইবার সেই নবান্নকে ঘিরে ফেলা হলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে। না কেউ ফাইল নিয়ে বাইরে যাবে, না কোনো বাইরে থেকে ফাইল ভেতরে আসবে, এবং কেন্দ্রীয় বাহিনী পুরো নবান্নকে ঘিরে রেখেছে। ফুল নজরদারি যাকে বলা হয়, সেই নজরদারি চলছে চারিদিকে, অর্থাৎ 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। সমস্ত সরকারি দপ্তর যেখানে যেখানে যত রকম ফাইল রয়েছে, ভাই ফাইল আপনি বহুত চুরি করেছেন, আর ফাইল চুরি করতে দেওয়া যাবে না, কারণ ক্ষমতার এবার বদল হচ্ছে। আর এটাকেই বলা হয় যে সময় কারোর বাবার নয়, সময় পরিবর্তনশীল, সময় সবার আসে, শুধু ধৈর্য রাখতে হয়। ধৈর্য বিজেপি কর্মীরা প্রচুর রেখেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আর কি বলবো আমি আপনাদেরকে। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোথাও না কোথাও থেকে দেখে হাসবেন যে এই সেই বাংলা, যে বাংলা থেকে কিন্তু বিজেপি গড়ার স্বপ্ন দেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজ সেই বেঙ্গল যাকে বলা হয় পুরো গেরুয়া রঙে রাঙিয়ে গেছে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি আপনাদের সামনে যে এই তো সবে অ্যাকশন শুরু কেন্দ্রীয় বাহিনীর, এই তো নবান্নকে ঘেরা শুরু হয়েছে। এবার প্রত্যেকটা ফাইল সামনে আসবে, প্রত্যেকটা ফাইল ওপেন হবে, কারণ বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে আর যাই হোক দুর্নীতির সাথে কোনো আপোষ হবে না, চোরেদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। না হলে কলকাতার মতো জায়গায় চৌরাঙ্গি, যেটা প্রাণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের, তো মানে সেই ভ্রমণ পাখি, সেখানে কি বিজেপি খাতা খুলতে পারে? তো সেই চৌরাঙ্গির মতো জায়গাতেও বিজেপি এগিয়ে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন যে মানুষ কিভাবে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে বেছে নিয়েছে, কারণ তারা দুর্নীতি আর নিতে পারছে না, দুর্নীতি সহ্য হবে না। আমি অভিষেক ব্যানার্জি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটা দেখার পর আপনাদেরও বহু কথা মনে পড়বে, পুরোনো দিন মনে পড়ে যাবে। কিন্তু তার আগে একটু ধামাকা দিয়ে জানাই যে সাখাওয়াতের সামনেই উত্তেজনা, তৃণমূল কংগ্রেসের জমায়েত স্থলে গিয়ে চেয়ার ভাঙচুর করেছে বিজেপি। সমর্থন করছি না, আমি বলে দিই, এর যদি তৃণমূল কংগ্রেস হতো তাহলে এতক্ষণে দেখতেন রাজ্যে আগুন লাগিয়ে দিত, বিভিন্ন জায়গায় এখন বিজেপি নেতা কর্মীদেরকে দৌড়ে দৌড়ে মারা হতো। তো আমি মারতেও বলছি না, সমর্থনও করছি না, কারণ প্রধানমন্ত্রী আজকে প্রথমেই বার্তা দিয়েছেন যে কেউ পর নয়, কেউ শত্রু নয়। কিন্তু জমায়েত যেখানে ছিল সেখানে সুব্রত বক্সী উপস্থিত ছিলেন, এবং ওনার সামনে বিজেপির সমর্থকরা এসে চেয়ার ভাঙচুর করেছে। আর ভাঙচুর করে একটাই কথা বলেছে যে বহুদিন অত্যাচার সহ্য করলাম, বাড়ি ছাড়া করিয়েছিল 2024 এবং 2021 বাড়ি ছাড়া ছিলাম আমরা, তো আজ সময় এসেছে, চেয়ার পেয়ার ভাঙচুর করে বেরিয়ে গেছে। সুব্রত বক্সির বিষয়টা আমি কালকেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর আজ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। রারবঙ্গের কথা আমি কালকেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আজ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যা বলেছিলাম তাই মিলেছে। এবং বেশ কিছু জেলায় তো খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, কোথাও তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারেনি। আরো একটু ফাটিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিই, কারণ বাঙালিরা
ঝেঁটিয়ে বিদায় করেছে এই তৃণমূল কংগ্রেসকে। কেমন ঝাঁটা মেরেছে সেটা একটু জানাই। তৃণমূল কংগ্রেসের 23 জন মন্ত্রী পিছিয়ে, আই রিপিট, তৃণমূল কংগ্রেসের 23 জন মন্ত্রী পিছিয়ে। মন্ত্রী বলতে তো মমতা ব্যানার্জিকেই জানতাম, পরে দেখছি না, এরা প্রত্যেকেই, অনেকেই নাকি মন্ত্রী ছিলেন যারা টিকিট পেয়েছিলেন। তো সেই মন্ত্রীদের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ অবস্থা। কে কে? শশী পাজা পিছিয়ে, ব্রাত্য বসু, চন্দ্রিমা, সুজিত বসু, কথা বলতেই আমার ফুটবলের কথা মনে পড়ে যায়। আচ্ছা, পুলক রায়, মানস ভুইয়া, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো, বীর বাহা হাসদা, এরা প্রত্যেকেই পিছিয়ে রয়েছে। এর থেকে কি বুঝলেন? যে মন্ত্রী ডাজ নট ম্যাটার। ওনারা কম্প্রোমাইজ হয়ে গেছিলেন দুর্নীতির সাথে। তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, এই নোংরামি দেখে দেখে মানুষ বিরক্ত হয়ে গেছে। প্রথমে আমাদেরকে তো বাঙালিদেরকে বলতেই হবে, প্রণাম করতেই হবে। সাধারণ মানুষের কাছে বিজেপির কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে। জ্ঞানেশ কুমারের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই জ্ঞানেশ কুমারকে নিয়ে জ্ঞানেশ কুমারকে নিয়ে কম অত্যাচার কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে তা বলবো না। প্রচুর সহ্য করেছেন জ্ঞানেশ কুমার, প্রচুর কথা বলেছেন, প্রচুর কিছু আমরা দেখেছি, প্রচুর মানে ওপর নিচ বহুত কিছু আমরা পার করে এসেছি। তারপরেও বেঙ্গল ইলেকশন কিভাবে হয় দেখিয়ে দিলেন। মনোজ কুমার আগরওয়াল, ওনাকেও ধন্যবাদ দিতে হবে, যেভাবে পুরো ম্যানেজমেন্ট করেছেন। সুব্রত গুপ্তা, অবজারভার হয়ে, ইলেকশনের হেড অবজারভার হয়ে যেভাবে তিনি পুরো ইলেকশন ম্যানেজমেন্ট করেছেন এবং বলেছেন যে ভোট গণনায় মাছি গলতে দেবো না, আজকে সেটাও করে দেখিয়ে দিলেন। অর্থাৎ এই কেন্দ্রীয় বাহিনী, পুলিশের ভূমিকা সব মিলিয়ে একটাই কথা, সেটা হচ্ছে গণতন্ত্র যাতে থাকে এবং মানুষ যাতে ভোট দেয়। আমি তো প্রথম দিন থেকে আপনাদের সামনে বলে এসেছিলাম যে যদি তৃণমূল কংগ্রেসও জেতে, আমি বলবো যে হ্যাঁ, মানুষ ভোট দিয়েছে, কারণ এই ইলেকশনে কোনো দুর্নীতি, চুরি হয়নি। যে কথা আমি 2021-24 বলেছি যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, বুথ জ্যাম হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, এই ইলেকশনে সেটা বলার জায়গা ছিল না। রেজাল্ট আপনাদের সামনে, রেজাল্ট আপনাদের সামনে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন জিততো তখন বিজেপির কর্মীদেরকে বাড়ি ছাড়া করেছে, তারা পালিয়ে আসামে থেকেছে। আজ যদি সেটাই বিজেপি করতে লাগে ঘুরিয়ে, যেটা করা উচিত নয়, তৃণমূল যাবে কোথায়? কোন রাজ্যে? ওড়িশা, আসাম, বিহার, কোন রাজ্যে যাবে? আমি তো বলছি দেশ ছাড়া হবে, বাংলাদেশ যাওয়া ছাড়া অপশন থাকবে না। সেই কারণে প্রধানমন্ত্রী প্রথমেই বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বললেন যে বাবু, আমি জানি তোমরা বহুত সহ্য করেছো, আমি জানি তোমরা অত্যাচার সহ্য করেছো, কিন্তু কাউকে পর ভেবো না, কাউকে শত্রু ভেবো না, এটাই তো বলেছেন। আচ্ছা, একটুখানি হুমকি অভিষেক ব্যানার্জিকে আমার প্রচন্ড মনে পড়ছে, কারণ আমি ভয় পেয়েছিলাম, অভিষেক ব্যানার্জির ডায়লগে ভয় পেয়েছিলাম। তো কি কি ডায়লগ মেরেছিলেন সেগুলো একবার মনে করুন, এটাই তো সময় মনে করার। আর এই ডায়লগের জবাব কে দিয়েছে? বাঙালি দিয়েছে, বাংলার মানুষ দিয়েছে। কে বলছে বাঙালির মধ্যে হিন্দুত্ব নেই, বাঙালির শিরদাঁড়া সোজা নেই? বহুত কথা শুনেছিলাম, না, ওটা চুরি ছিল। বাঙালির শিরদাঁড়াও সোজা আছে, বাঙালির মধ্যে হিন্দুত্বও রয়েছে, বাঙালির মধ্যে বিবেকও রয়েছে, বাঙালির চাইলে পরিবর্তন এইভাবে করতে পারে। 195 বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে 100-র নিচে, মানে ঘাড় ধাক্কা দিয়ে 100-র নিচে নামিয়ে দিয়েছে। একবার হুমকিটা তো মনে করতে হয়। এই যে হুমকি, কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখি। 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেব, আমি কথা দিয়ে যাচ্ছি। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। তৈরি থেকো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারে আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখি। এই মহাশয়টা আছেন কোথায়? এনাকে তো খুঁজে পাচ্ছি না। এনার তো সামনে মমতা ব্যানার্জি, কেন সামনে এসে আপনি কেন বলছেন? আপনি তো মন্ত্রীও হয়েছিলেন, আপনি যথেষ্ট লড়াইও দিয়েছেন, সরকারও করেছেন, হতে পারে আপনি কিছু করতে পারেননি। কেন করতে পারেননি জানেন? আমি এটাও মানে আপনাদেরকে আমি অফ ক্যামেরা একটা কথা জানাই। জগদ্দলে যখন আমি যাই, এবং উনিও আইপিএস যিনি রয়েছেন, এক্স ডিজি ছিলেন রাজ্যের, তো নাম হচ্ছে রাজেশ কুমার, আইপিএস অফিসার।
তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো অমিত শাহকেও দেখেছেন, দিল্লিতেও কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গের ক্যাডারেও কাজ করেছেন, তাহলে আপনার কি মনে হয় যে মানে কে বেশি তাগড়া, কার বুদ্ধি বেশি, মানে রাজনীতিতে বুদ্ধি ভীষণ ম্যাটার করে, কার কে অমিত শাহ নাকি মমতা ব্যানার্জি? তখন বলেছিলেন যে মমতা ব্যানার্জি, ওনার ঘটে বুদ্ধিই নেই। বলছেন আমি এমন এমন প্ল্যান দিতাম যে প্ল্যানের ওপর ওয়ার্ক করলে বাংলার অনেক উন্নতি হতো, তো আমরা প্ল্যান দিতেই থেকে যেতাম, ম্যাডাম বুঝতেই পারতেন না, ম্যাডাম বুঝে উঠতেই পারতেন না। তো সেই ম্যাডাম যাই হোক 15 বছর চালিয়ে দিলেন, তারপর এবার ক্ষমতা ধীরে ধীরে অভিষেক ব্যানার্জির হাতে। যেই বাংলার মানুষ শুনেছে যে অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতা যেতে চলেছে, বাংলার মানুষ বলছে উই বাপরে, এ জ্বলন আর ভয়ঙ্কর জ্বলনি কে সামলাবে? তো 4 তারিখে এই যে হুমকি, বলছেন গ্রামে গ্রামে নাকি ডিজে বাজবে, মানে হুমকির লেভেলটা একবার ভাবুন। মানে শহরে তো যাওয়া হবে, গ্রামের রাজনীতি ভয়ঙ্কর রাজনীতি, যেটা যেটা কি শিখিয়েছেন এনারা, এনারা শিখিয়েছেন যে গ্রামের রাজনীতি কেমন হয়। তো বলছেন গ্রামে নাকি হালকা করে ডিজে বাজবে, মানে বুঝতে পারছেন হুমকিটা কি লেভেলের ছিল। 4 তারিখের পর এই হবে, 4 তারিখের পর কোন বাপ বাঁচাবে, 4 তারিখ পর অমিত শাহ কোথায় থাকবে, 4 তারিখের পর 4 তারিখের পর 4 তারিখের পর, তো 4 তারিখের পর তো অমিত শাহ থাকবে, বিজেপির মুখ্যমন্ত্রীও হবে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীও হবে, প্রধানমন্ত্রীও আসবেন, শপথ গ্রহণ হবে। 4 তারিখের পর অভিষেক ব্যানার্জি কোথায় থাকবে? এখনো তো সামনে আসেননি ভাই। আগুন তো শুধুমাত্র নবান্ন বা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেন বলবো, আগুন লেগেছে বাংলাদেশে। বিজেপি সরকার যেহেতু হয়ে গেল এবার হিউজ ম্যান্ডেটে, তো আগুন ধরে গেছে বাংলাদেশে। তার আগে থেকেই একটুখানি চুলকানি বাংলাদেশে শুরু হয়ে গেছিল, যে মনে হয় বাংলাটা বিজেপি দখল করছে। তাতেই যখন হাওয়াটা শুকিয়ে গেছিল, এইবার কি হতে পারে একবার ভাবুন। আগুন ঠিক কোন কোন জায়গায় লেগেছে, আর এইটার পুরো শ্রেয়, মানে এই যে রেজাল্ট, বাঙালি। এটা হলো বাঙালি, যেখানে মানে একের পর এক আমি দেখছি অবাক। পূর্ব মেদিনীপুরে 16তে 16 বিজেপি, পশ্চিম মেদিনীপুরে 15তে 12, ঝাড়গ্রাম তো মানে কি বলবো, ঝালমুড়িকে প্রধানমন্ত্রী 4-এ 4 নিয়ে এলেন, পুরুলিয়া 9-9, বাঁকুড়া 12-তে 11, পূর্ব বর্ধমান 16-তে 11, মেমারি মানব গুহ জিতে গেছেন, পশ্চিম বর্ধমান 9-8, বীরভূম কেন বলছেন? কাজল শেখ কালকেই একটা বক্তব্য রেখে দিয়েছিলেন অলরেডি, যে যারা যারা বেইমানি করেছে আমি প্রত্যেকের নাম দিদির কাছে বলবো, সেই বীরভূম পর্যন্ত বেইমানি হয়েছে। কালকেই বলেছিলাম আপনাদেরকে যে বীরভূম থেকে বিজেপি রেজাল্ট করবে, জোর দিয়ে বলেছিলাম। মাত্র একটা সিট ছিল, দুবরাজপুর। আমি বলেছিলাম আপনাদের সামনে বীরভূমের রেজাল্ট করবে, কারণ জায়গা আছে, ভোট লুট হয়নি। দেখুন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, সিউড়ি বিজেপি, লাভপুর বিজেপি বলেছিলাম, লাভপুর বিজেপি বলেছিলাম, সাইথিয়া বিজেপি বলেছিলাম, ময়ূরেশ্বর বিজেপি বলেছিলাম, রামপুরহাট ও বিজেপি বলেছিলাম, আর এই হাসান, নলহাটি, মুরারায়ের ক্ষেত্রেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে 1,50,000 আর 57,000 ভোটে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল, কারণ এই আসনটাই সেই রকম, এখানে মুসলিম সংখ্যা বেশি, তো সেই কারণে খুব স্বাভাবিক তৃণমূল কংগ্রেস পেয়েছেন। কিন্তু বাকি বিজেপি ছেয়ে গেছে, বিজেপি ছেয়ে গেছে, যাকে বলা হয় 6টা আসন বিজেপি নিয়ে ফেলেছে বীরভূম থেকে। মুর্শিদাবাদ থেকে ঝটকা লাগবে বলেছিলাম আমি আপনাদেরকে। আর ইকুয়েশন এখানে তো হুমায়ুন কবির খেলে দিলেন, নিজে যে সিটে দাঁড়িয়েছেন সেই সিটে হাত তুলে বলেছিলেন যে আমি জিতবো। আমি সিরিয়াসলি নিজে ইনি আবার কি করে জিতবেন? আর জিতছেন। আম জনতা পার্টি, যে পার্টি দুদিন আগে তৈরি হয়েছে, সে জিতছে। মানে বুঝে নিন যে মুসলিম সম্প্রদায়ের মনের মধ্যেও আর তৃণমূল কংগ্রেস ছিল না, জায়গা করে থাকতে পারেনি, তাই হুমায়ুন কবির জিতছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বলেছিলেন কিছু কিছু জেলায় এমন রেজাল্ট করবে আপনারা অবাক হয়ে যাবেন। আমি তো মুর্শিদাবাদকে দেখি অবাক, ভাই এটা কি করে সম্ভব? মুর্শিদাবাদে বিজেপি 10 কি করে, যে মুর্শিদাবাদ 22টা সিটের মধ্যে 20টা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবং সরকার করেছিল, আজ সেই মুর্শিদাবাদ 10টা সিট দিয়েছে বিজেপিকে। এখান থেকেও একজন মন্ত্রীর দরকার, এখান থেকেও একজন মন্ত্রীর দরকার, কারণ বিজেপিকে মুর্শিদাবাদ দিয়েছে। আপনারা অনেকেই জানেন আমার বাড়িও মুর্শিদাবাদ, তো সেই মুর্শিদাবাদ থেকে দেখুন ফারাক্কাতে বিজেপি, জঙ্গিপুর বিজেপি, মানে এটা অবাক করা। মুর্শিদাবাদ নিজে বিজেপি, খড়গ্রাম বিজেপি, বড়োয়া বিজেপি, কান্দি বিজেপি, ভরতপুর বিজেপি, বেলডাঙ্গা বিজেপি, বহরমপুর বিজেপি, হরিহরপাড়া বিজেপি, এমনকি অধীর রঞ্জন চৌধুরীর ম্যাজিকও কাজ করেনি, কারণ লোগোতে ধার ধার ভোট পড়েছে। অধীর রঞ্জন চৌধুরীর ক্রেজ কাজ করেনি। অধীর রঞ্জন চৌধুরী বললেন যে আমি অবাক যে যেভাবে মানুষের ক্রেজ একটা ঢল নেমেছে, বলতে পারেন যে পাহাড় থেকে সমুদ্র গেরুয়া রঙে গেছে, গেরুয়া আর গেরুয়া, শুধু গেরুয়ার ঝড়। অমিত শাহকে বলা হয়েছিল কোমরে দড়ি পরে, এবং প্রধানমন্ত্রীকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে কোমরে দড়ি পরাবো। তো আজ দেখা যাবে না কে কার কোমরে কি হয়। উল্টা करके सीधा टांग देंगे বলেছিলেন না অমিত শাহ, উল্টা करके लटकाएंगे सबको सीधा कर देंगे। আজকে সেই দিন এসেছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিজেপির দখলে, আর ভয়ঙ্কর জয়। আমি শুধু এটুকুই বলতে চাই যে এটা আর কারণ না, এটা মানুষের জয়, মানুষ বুঝিয়েছেন। তো সেই জায়গায় বিজেপি নিশ্চয়ই সেই